থার্মোডাইনামিক্স লেকচার 1-এ সবাইকে স্বাগতম। আমি রয়েছি এই ক্লাসটা করার জন্য তোমার ইনস্ট্রাক্টর হিসেবে আনোয়ার হোসেন আবিদ। আমি এখন পড়ছি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। থার্মোডাইনামিক্স লেকচার 1-এ সবাইকে স্বাগতম। তো থার্মোডাইনামিক্স যারা পড়তে যাচ্ছ অনেকেই হয়তো বা ক্লাস 9-10-এ ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, আমি ধরে নিচ্ছি। তো তাদের জন্য আমার মনে হয় একটু শুরুর দিকে কথাবার্তা আলোচনা করা উচিত, এবং শুরুর দিকে কথাবার্তাগুলো যদি আমি ক্লিয়ার করি, শুরুর দিকের জিনিসগুলোর জন্য যদি আমি তোমার কাছে ক্লিয়ার করতে পারি, আশা রাখি তুমি জিনিসটা ধরতে পারবা। এবং আমি চাই না যে যার কিনা ছোট্ট একটু ল্যাকিংস রয়েছে তার কাছেও যেন এই থার্মোডাইনামিক্স অধ্যায়টা কঠিন একটা শব্দ থাকুক। আমি চাই থার্মোডাইনামিক্স অধ্যায়টা তোমার কাছে পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেজ ক্রিয়েট করতে পারি, তার সর্বোচ্চ চেষ্টা আমি করব। তাহলে আমরা আমাদের বোর্ডে তাকাই। বোর্ডে অধ্যায়টার নাম লেখা আছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের শব্দটাকে আমি যদি দুটা অংশে ভাগ করি, তাহলে জিনিসটার প্রথম অংশটা দাঁড়ায় থার্মো, পরের অংশটা দাঁড়ায় ডাইনামিক্স। এই অধ্যায়টাকে থার্মোডাইনামিক্স বলার জায়গায় আমি থার্মোকাইনেমেটিক্সও বলতে পারি। ডাইনামিক্স বা কাইনেমেটিক্স মানে হচ্ছে গতিবিদ্যা, আর থার্মো মানে হচ্ছে, বুঝতে পারছো, এটা তাপ ও তাপমাত্রার সাথে সম্পর্কিত। তো এটা আমি বলতে পারি থার্মোডাইনামিক্স শব্দের অর্থ বোঝাচ্ছে বা থার্মো ওয়ার্ডটা ডিনোট করে বা সে রিপ্রেজেন্ট করে তাপ ও তাপমাত্রা রিলেটেড জিনিসপত্রগুলোর সাথে থার্মো রিলেশন রয়েছে। তো আমরা থার্মো শব্দটা আরেক জায়গায় শুনেছি, যারা থার্মোমিটার ব্যবহার করি জ্বর হলে, তারা কিন্তু আমরা থার্মোমিটার নাম শুনেছি, এবং সেখান থেকে অনেকটাই আইডিয়া পাচ্ছি থার্মোর সাথে তাপ ও তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে। এবং যারা ডাইনামিক্স সম্পর্কে পড়ে আসছি, আমরা জানি ডাইমেনশন থেকে ডাইনামিক্স আসছে। ডাইনামিক্স মানে হচ্ছে গতি, আর ডাইনামিক্সের একটা শব্দ হচ্ছে কাইনেমেটিক্স, সেটার মানে হচ্ছে গতি বা গতিবিদ্যা। তো জিনিসটা দাঁড়ায় তাপ ও তাপমাত্রার প্রভাবে। থার্মোডাইনামিক্স কথাটার অর্থ দাঁড়ায় তাপ ও তাপমাত্রার প্রভাবে কোনো একটা গ্যাসীয় বস্তুর অণুসমূহের মধ্যে যে ধরনের গতিবিদ্যা লক্ষ্য করা যাবে তাকে আমি থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা বলতে পারি। এবং একটা বস্তু যখন গতিতে চলে, শুধুমাত্র সে কি যে গতিশীল সেটা শুধু তার গতি প্রকাশক রাশি, কেবল তার বেগ না, তার সরণ হতে পারে, তার অতিক্রমকারী দূরত্ব হতে পারে, তার ত্বরণ হতে পারে, আরও অনেকগুলো রাশি রয়েছে যেগুলো দ্বারা আমরা তার এই গতিবিদ্যাকে ব্যাখ্যা করতে পারি। তো এর সব কিছুই আমরা এই অধ্যায়টাতে আলোচনা করব। তো তাপ ও তাপমাত্রার সাথে সম্পর্কিত থার্মো, গতিবিদ্যার সাথে সম্পর্কিত ডাইনামিক্স, দুটো মিলে আমরা বলতে পারি থার্মোডাইনামিক্স, বা অধ্যায়টার নাম দাঁড়ায় তাপ গতিবিদ্যা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো এই থার্মোডাইনামিক্স অধ্যায়টাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, এবং দেখব গ্র্যাজুয়ালি একটা ধাপ শেষ হওয়ার পর আরেকটা ধাপ শুরু হয়। থার্মোডাইনামিক্সের আমরা দেখব 3টা সূত্র এর খুব বেশি ব্যবহার রয়েছে। মূলত এই অধ্যায়টার বেস বা ভিত্তির এই 3টা অধ্যায়ের উপরে প্রতিষ্ঠিত। প্রথম সূত্রটাকে বলা হয় শূন্যতম সূত্র, দ্বিতীয়টাকে বলা হয় প্রথম সূত্র, তৃতীয়টাকে বলে দ্বিতীয় সূত্র। তো এখানে কেন শূন্যতম, কেন প্রথম, কেন দ্বিতীয়, তার একটা কারণ হচ্ছে সাধারণত এটা বলা হয়ে থাকে যে প্রথম সূত্রটা নাকি প্রথম আবিষ্কৃত হয়েছিল, ফলে এটাকে ফার্স্ট ল হিসেবে নাম করা হয়। এবং এরপরে গিয়ে আমাদের বিজ্ঞানীরা বুঝতে পারে যে এর আগে এই সূত্রটা ডিসকাস করার আগে তাপগতিবিদ্যা নিয়ে এর আগেও আরেকটা সূত্র নিয়ে ডিসকাস করা যেতে পারে। এই জন্য এই সূত্রটাকে, এটার নাম তো ফার্স্ট ল হিসেবে পরিচিত লাভ করে ফেলেছে। তো এটাকে কি বলবে, এই জন্য ফার্স্টে একের আগে কি আসে, শূন্য, এই জন্য এটাকে বলা হয় শূন্যতম সূত্র, এবং গ্র্যাজুয়ালি এটাকে বলা হয় দ্বিতীয় সূত্র। তো এই তাপগতিবিদ্যারকেও আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম অংশটা শূন্যতম সূত্রের উপর প্রতিষ্ঠিত, দ্বিতীয় অংশটা প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত, তৃতীয় অংশটা এই দ্বিতীয় সূত্রটার উপর প্রতিষ্ঠিত। প্রথম সূত্রতে আমরা শূন্যতম সূত্রতে আমরা জানতে পারবো তাপমাত্রিক স্কেল কি করে কাজ করে, দুই স্থিরাঙ্ক এবং এক স্থিরাঙ্ক বিশিষ্ট বা স্থির বিন্দু সাপেক্ষে কিভাবে আমরা তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অজানা রাশি কিভাবে বের করতে পারি, সেটা আমরা শূন্যতম সূত্রতে জানতে পারবো। প্রথম সূত্রটার ব্যবহার এই অধ্যায়ে সর্বাধিক। প্রথম সূত্রতে আমরা জানতে পারবো শক্তি সংরক্ষণশীলতাকে নীতিকে ব্যবহার করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে গ্যাস কৃতকাজ সম্পন্ন করে, সে কি পরিবেশের উপর সম্পন্ন করে, নাকি গ্যাস কি সিস্টেমের উপর কাজ করছে, নাকি সিস্টেম গ্যাসের উপর কাজ করছে, এগুলো এই প্রথম সূত্রতে আমরা বুঝতে পারবো। এবং শেষ যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখানে গিয়ে আমরা জানতে পারবো যে এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেটা কিনা 100% তোমার হচ্ছে কোনো
এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেটা হচ্ছে 100% এফিশিয়েন্ট। এবং দ্বিতীয় সূত্রতে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এন্ট্রপি সহ শুরু করে আরও অনেক কিছু আছে এখানে, যেখানে আমাদের বিখ্যাত কার্নো ইঞ্জিন এই সকল টপিকগুলো পড়ানো হবে। তা আমি এগুলো সোর্ট আউট করলাম না, কারণ এগুলো না পড়ে এগুলোর নামগুলো যদি আমি লিখতে চাই তাহলে অনেকেই বুঝবে না, জিনিসটা হিবিজিবি হয়ে যাবে। তার চেয়ে ভালো হয় আমরা একটাকে ধরে ধীরে ধীরে করে গ্র্যাজুয়ালি আগাই। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে শূন্যতম সূত্র। তো আমরা যদি এখানে দুইটা ডিভাইস আঁকি, মনে করো এই একটা মাধ্যম বা এই একটা উৎস বা এই একটা জায়গা, যেখানে দেখা গেল যে তার তাপশক্তি হচ্ছে মনে করো 1000 জুল, যার তাপশক্তি হচ্ছে কত 1000 জুল, বাট তার 100 জুলই ধরলাম, আছে 100 জুল। আর এই বস্তুটার তাপমাত্রা দেখা গেল যে 30 ডিগ্রি সেলসিয়াস। কি দেখা গেল 30 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আর এটার মধ্যে যে তাপশক্তি সেটা হচ্ছে 100 জুল। তো আমি আরেকটা জিনিসের এখানে আঁকি, আরেকটা গ্যাস মনে করো এই পাত্রে আছে, যেখানে দেখা গেল এইখানে তাপশক্তিটা হচ্ছে মনে করো কত বলা যায়, মনে করো 200 জুল। তবে এখানে তাপমাত্রাটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছ? তো আমরা যারা 9 10-এ আসলে ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসিনি তাদের জন্য একটু কঠিন হতে পারে। তাপীয় দুইটা তাপমাত্রিক বস্তু যে তাপীয় সাম্যাবস্থা অর্জন করে এবং এই সাম্যাবস্থায় কীভাবে পৌঁছায় সেই জিনিসটা অনেকে আমরা জানি না। তো আমরা ফার্দার যখন ক্লাসের শেষের দিকে আমরা এন্ট্রপি নিয়ে পড়বো, সেখানে কিন্তু আমরা 9 10-এর পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করবো, সেটা নিয়ে কোনো আনডাউটেডলি বলা যায়। সেটা নিয়ে কারো কোনো ভয় পাওয়ার কিছু নেই যে আমি জিনিসটা তো মিস করে গেলাম, 9 10-এ পড়ি না, এর জন্য কি আমার কোনো ডিমেরিটস হবে কিনা। হ্যাঁ, কিছুটা বুঝতে প্রথম দিয়ে কষ্ট হবে, বাট জিনিসটা বিশ্বাস করো বেশ সহজ। তো যেটা আমরা বলতে চাচ্ছি যে তাপীয় সাম্যাবস্থা অর্জিত হয় কিভাবে, একটু যদি দুই কথা সহজে বলে দিতে পারি। মনে করো এক গ্লাস পানির মধ্যে একটা গরম পয়সা এসে তুমি ঢেলে দিলা, তো কি হবে, পয়সাটা একটু পরে ঠান্ডা হয়ে যাবে না? বলো তো পয়সা ঠান্ডা হবে, আর পানি কি হবে, আগের মতো থাকবে না? পানি কিন্তু একটু গরম হয়ে যেতে পারে। কেমন আরেকটা এক্সাম্পল দিই সুন্দর মতো। মনে করো তোমার কাছে কিছু পানি ছিল, সে পানির মধ্যে একটা বরফ ঢেলে দিছো। বরফ ঢেলে দিলে বরফ গলে পানি হয়ে যায়, পানি তো হয়েছে। তাহলে বরফের তাপমাত্রা হচ্ছে পানির তাপমাত্রা বেশি, তাহলে বরফ পানি হয়েছে, বরফের তাপমাত্রা বৃদ্ধি পাইছে। আর পানির তাপমাত্রা দেখো তো, পানির তাপমাত্রা আগের যা ছিল তা থাকবে, একটু ঠান্ডা হয়ে যাবে না? তাহলে পানির তাপমাত্রা হ্রাস পাইলো, বরফের তাপমাত্রা বৃদ্ধি পাইলো, এবং ওদের মধ্যে একটা সমঝোতা হয়ে এরা একটা মাঝামাঝি অবস্থায় এসে অবস্থান করছে। এটাকে বলা হয় তাপমাত্রিক সাম্যাবস্থা। তো সেই জিনিসটা এখানে অর্জিত হবে। এই জিনিসটা যে তাপমাত্রিক সাম্যাবস্থা অর্জিত হয় তাপশক্তি আদান প্রদানের মাধ্যমে। তাপমাত্রিক যে সাম্যাবস্থা বা তাপীয় সাম্যাবস্থা অর্জিত হয় তাপ শক্তির স্থানান্তরের মাধ্যমে। কিন্তু আমরা সেখানে বলেছি তাপশক্তি বা তাপশক্তির প্রবাহ বা তাপীয় প্রবাহ বা তাপ শক্তির সাম্যাবস্থা বা তাপীয় সাম্যাবস্থা এটা তাপশক্তির উপরে ডিপেন্ড করে না। এটাকে আমাদের মনে থাকবে, তাপশক্তির উপর এটা ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। তো এই জিনিসটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখানে বোঝা যাচ্ছে এই যে তাত্ত্বিক যে এদের যে সাম্যাবস্থাটা সেটা অলওয়েজ তোমার 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রির দিকে হবে। এখানে দেখা যাচ্ছে এখানে 100 জুল তাপমাত্রা, এখানে 200 জুল তাপমাত্রা। দেখে মনে হচ্ছে আরে এর তো কম, তো 200 দিকে এখানে এসে একটু বাড়িয়ে দেই। আসলে এরকম না, তাপমাত্রা যেহেতু 20 ডিগ্রির কম, ফলে এখান থেকে এখানে তাপশক্তি গিয়ে তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে এবং এটা হ্রাসের মাধ্যমে একটা তাপীয় সাম্যাবস্থা অর্জিত হবে। এটা ছিল তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটার আমরা থিওরিটিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করেছি, এবং আমরা একটু পরে দেখব এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপরে ভিত্তি করে কিভাবে একটা বিশাল বড় একটা সেক্টর, বিশাল বড় একটা পার্ট সৃষ্টি হয়েছে। থার্মোমিটার যেটাকে আমরা চিনি, সেই থার্মোমিটার কীভাবে তৈরি হয়েছে এবং থার্মোমিটার দ্বারা আমরা কীভাবে বিভিন্ন তাপমাত্রা নির্ণয় করতে পারি, এবং থার্মোমিটারের সূত্রগুলো কীভাবে আসলো, থার্মোমিটারের সাথে একটা তাপমাত্রিক বা উষ্ণতামিতিক যে কোনো ধর্মের সম্পর্কটা কিভাবে হয়, এবং সেখানে পরম শূন্য তাপমাত্রা কী করে চলে আসলো, এই সবগুলো আমরা জিনিস দেখব এরপরে। আচ্ছা, তো এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এর যে প্রথম ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে থার্মোমিটার। তো থার্মোমিটার পড়ার আগে আমরা 9 10-এর দুইটা জিনিস আমরা একটু পড়ে আসি। তো প্রথমটা হচ্ছে উষ্ণতামিতি, আর একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম বা উষ্ণতামিতিক পদার্থ। দেখো, তাপমাত্রা যে জিনিসটা সেটা মডার্ন শ্রেণী একটু উষ্ণতা নামে ডাকে, বা এলাইট শ্রেণীরা উষ্ণতামিতি নামে ডাকে বা উষ্ণতা নামে ডাকে। মানে উষ্ণতা যা, তার খালাতো ভাই হচ্ছে তাপমাত্রা। মানে উষ্ণতা যা আর তাপমাত্রাও তা। বুঝতে পারতেছো? তো উষ্ণতা মিতি, আমরা জানি কোনো কিছু নিশ্চয়ই মিতি থাকলে জ্ঞান বোঝায়, মানে উষ্ণতা সম্পর্কে জ্ঞান, মানে উষ্ণতা সম্পর্কে যে এখানে পড়াশোনা করা হয় তাকে উষ্ণতা মিতি বলে।
একটু একটু বুঝি আমরাও। যাক, তো এটা সংজ্ঞা অনুসারে আমরা আগাই। সংজ্ঞাতে যেটা লেখা হয়েছে বইয়ের অনুসারে, সেটা বলছে পারিপার্শ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পদার্থে। তো অর্থাৎ পরিবেশের যে কোনো পদার্থই হতে পারে যেটা কিনা উষ্ণতা বৃদ্ধি প্রদর্শন করতে পারে। এই জন্য বলা হয়েছে পারিপার্শ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পদার্থের যে ধর্ম পরিবেশের তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ বুঝাইছে পরিবেশে পারিপার্শ্বিক বিভিন্ন পদার্থ আছে। হ্যাঁ, তোমরা আগে এটা পজ করে লিখে নাও, তারপরে আমার কথাগুলো শোনো, ঠিক আছে? আচ্ছা, তো হ্রাস বা বলছে পরিবেশে বিভিন্ন পদার্থ আছে যেগুলা পরিবেশে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে এক ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে, পরিবেশের তাপমাত্রা যদি হ্রাস করা হয় তাহলে আরেক প্রকার ক্যারেক্টারিস্টিক শো করে। অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে তাপমাত্রা পরিবর্তনের কারণে। আমরা আসলে সে সকল পারিপার্শ্বিক সে সকল পদার্থগুলো নিয়ে কাজ করতেছি যারা তাপমাত্রা পরিবর্তনের কারণে তার বৈশিষ্ট্য চেঞ্জ করে। তো এটাই বলা হয়েছে পারিপার্শ্বে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন পদার্থের যে ধর্ম পরিবেশের তাপমাত্রা হ্রাস অথবা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, এবং যে ধর্মকে কাজে লাগিয়ে পরিবেশের তাপমাত্রা সূক্ষ্মভাবে মাপা যায়। অর্থাৎ ওই ধর্মটাকে কাজে লাগিয়ে আমি চাইলেই পরিবেশে বর্তমানে তাপমাত্রা কত সেটা মাপতে পারবো। সে সকল বা ওই সকল বস্তুর যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে আমরা উষ্ণতামিতিক ধর্মটা বুঝতে পারছি, মোটামুটি আমরা অনেকে আইডিয়া করে ফেলতে পারতেছি। মানে পরিবেশে যে সকল পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের যে ধর্মের কারণে এরা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিজেদের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে, এটাকে বলা হইতেছে আমার উষ্ণতামিতিক ধর্ম। বুঝতে পারতেছি। আর উষ্ণতামিতিক ধর্মগুলো যারা প্রদর্শন করে সেটা আমরা বুঝতে পারতেছি উষ্ণতামিতিক পদার্থ বলে। তারপরও বইয়ের ভাষায় যে সংখ্যাটা লেখা আছে সেটা হচ্ছে যে সকল পদার্থ উষ্ণতামিতিক ধর্ম প্রদর্শন করে এবং এর সাহায্যে থার্মোমিটার প্রস্তুত করা যায়, ওই সকল পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে। অর্থাৎ যে কোনো এমন যদি হয় যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সে বৃদ্ধি পাচ্ছে অথবা তাপমাত্রা হ্রাসের সাথে সাথে সে হ্রাস পাচ্ছে, হয় সমানুপাতিক নয় ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক যদি তাপমাত্রার সাথে ওই বস্তুটার উষ্ণতামিতিক ধর্ম বা তার পরিবর্তনটা যদি সমানুপাতিক হয় অথবা ব্যস্তানুপাতিক হয়, তবেই কেবল সেটাকে নেওয়া যাবে। কারণ সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক হইলেই কেবল আমি তার এই ধর্মটার কাজে লাগিয়ে একটা নতুন ধরনের থার্মোমিটার বানাইতে পারি। আমরা যে থার্মোমিটারের সাথে পরিচিত যে পারদ থার্মোমিটার, সেটাই যে দুনিয়াতে একমাত্র থার্মোমিটার এমন না। অনেক ধর্মকে কাজে লেগে থার্মোমিটার কিন্তু প্রস্তুত করা সম্ভব। এখন প্রশ্ন হইতেছে কেন আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক কথা বলা হয়েছে। মনে করো তাপমাত্রার পরিবর্তনের কারণে কোনো জিনিস, কোনো একটা বস্তু ফ্ল্যাকচুয়েট করতেছে, তার তাপমাত্রা হয় বৃদ্ধি পাইতেছে, আবার হ্রাস পাইতেছে, আবার তার পরিবর্তন হইতেছে, হ্রাস বৃদ্ধি হইতেছে। কিন্তু তাপমাত্রা দেখা গেল যে তাপমাত্রা কেবল বৃদ্ধিই পাচ্ছে, বাট ওইটার যে বৈশিষ্ট্য সেটা একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, মানে ফ্ল্যাকচুয়েট করে, যেটা কিনা আমাদের অবশ্যই নেওয়া যাবে না। তো সেখান থেকে বুঝতে পারতেছি খুব ইজি জিনিস। আমি একটু ঘুরে পেঁচে বলতেছি, কারণ আমি মনে করতেছি তোমরা অনেকেই এই অধ্যায়টা 9, 10 পড়াশোনা বলে আমি জিনিসটা একটু বুঝে বলার চেষ্টা করতেছি। তো আশা রাখি জিনিসটা বুঝতে পারছো উষ্ণতা মিতি কাকে বলা হয় আর উষ্ণতামিতিক পদার্থ কাকে বলা হয়। তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার 0তম সূত্রকে যদি বইয়ের ভাষায় বলতে হয় তাহলে অনেকটুকু এরকম দাঁড়ায় যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুইটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এই কথাটা অনেকটুকু এলোমেলো লাগছে। তো এই জিনিসটাকে আমরা একটা জিনিসের মতো একটা জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে একটা চিত্র রেখেছি। এখানে এ হচ্ছে একটা আলাদা গ্যাস, বি হচ্ছে একটা আলাদা গ্যাস এবং সি হচ্ছে একটা ডিফারেন্ট গ্যাস। এই তিনটা ডিফারেন্ট গ্যাসের মধ্যে দেখো এই গ্যাসটা সি গ্যাসের সংস্পর্শে রয়েছে, সি গ্যাসটা বি গ্যাসের সংস্পর্শে রয়েছে। আমি ধরে নিলাম এ আর বি গ্যাসের মধ্যে একটা পার্টিশন রয়েছে বা একটা পর্দা রয়েছে, যেখানে এ আর বি কোনো নিজেদের সাথে কোনো টাচে নাই। তাহলে এ গ্যাস সি গ্যাসের সাথে কন্ট্যাক্টে আছে, সি গ্যাস বি গ্যাসের সাথে কন্ট্যাক্টে আছে। যদি এই গ্যাসের আমি যেটা বলেছিলাম দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, দেখো এই বস্তুটা আর বি সি বস্তুটা যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, দেখো তাপীয় সাম্যাবস্থা বলতে এখানে তাপমাত্রা এদের এক হতে হবে এমন কিছু বলা হয়নি, বা এদের তাপশক্তি এক হতে হবে তাও কিছু বলা হয়নি। বলছে এর কোনো তাপশক্তির পরিবর্তনের কারণে যদি সি এর কোনো তাপশক্তির পরিবর্তন ঘটে, অথবা এর কোনো তাপমাত্রা পরিবর্তনের কারণে যদি সি এর কোনো তাপমাত্রা পরিবর্তন ঘটে, তাহলে এ আর সি কে বলা হবে এরা একে অপরে কিসে আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে তাপীয় সাম্যাবস্থা বলতে কিন্তু আমি এটা বোঝাচ্ছি যে এ এর কোনো তাপীয় পরিবর্তনের কারণে সি এর যদি কোনো তাপীয় পরিবর্তন ঘটে, তখনই কেবল
এ এবং সি কে বলা হবে পরস্পর তাপীয় সমাবস্থায় রয়েছে। তো আবার এরকম যদি হয় এ আর সি গ্যাস যদি পরস্পর তাপীয় সমাবস্থায় থাকে এবং সি আর বি যদি পরস্পর তাপীয় সমাবস্থায় থাকে, সি আর বি কীভাবে তাপীয় সমাবস্থায় থাকতে পারে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি আর পি পরস্পরের কন্ট্যাক্টে রয়েছে। তো সি এর কোনো তাপীয় পরিবর্তনের কারণে বি এর কোনো তাপীয় পরিবর্তন হতে পারে। তাহলে এই সি এর কোনো তাপীয় পরিবর্তনের কারণে বি এর কোনো তাপীয় পরিবর্তন হচ্ছে বলে বলা যাচ্ছে যে সি গ্যাস এবং বি গ্যাস পরস্পর তাপীয় সমাবস্থায় রয়েছে। তো এখান থেকে বলতে পারি এ গ্যাস আর সি গ্যাস পরস্পর তাপীয় সমাবস্থায় রয়েছে, সি গ্যাস আর বি গ্যাস পরস্পর তাপীয় সমাবস্থা রয়েছে। এই শূন্যতম সূত্রটাকে অনেকটা আমরা যেটা ছোটবেলায় পড়েছি সমানুপাতিকের যে নিয়ম সেখান থেকে আমরা বলতে পারি। দেখো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে এ একটা রাশি এর সাথে যদি বি পরস্পর সমানুপাতিক হয় আর বি এর সাথে একটা অন্য একটা তৃতীয় একটা রাশি সি যদি পরস্পর সমানুপাতিক হয় তাহলে আমি বলতে পারি এর সাথেও সি সমানুপাতিক হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এর সাথে বি যদি সমানুপাতিক হয় এবং বি এর সাথে সি যদি সমানুপাতিক হয় তাহলে এর সাথে সি যে সমানুপাতিক বলার কোনো অপেক্ষায় থাকে না। তো এটাকে সমানুপাতিকের যে নিয়মটা সেখান থেকে এই জিনিসটা ব্যাখ্যা করা যেতে পারে যে এ গ্যাসের সাথে সি গ্যাস যদি তাপীয় সমাবস্থায় থাকে তাহলে সি গ্যাসের সাথে বি গ্যাসের যদি তাপীয় সমাবস্থায় থাকে তাহলে এটা বলা যায় এ আর বি গ্যাস যদি পরস্পর টাচেও না থাকে, কানেক্টেড নাও থাকে, তাও এটা বলা যায় এ গ্যাস এবং বি গ্যাস পরস্পর তাপীয় সমাবস্থায় থাকবে। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাপীয় সমাবস্থা বলতে আমরা আসলে কাকে বোঝাচ্ছি। তাপীয় সমাবস্থা বলতে কি আমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছি কিনা সেই জিনিসটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা তাপীয় সমাবস্থাটা সবার প্রথমেই আলোচনা করে দিয়েছি। আমরা বলেছি যে একই তাপমাত্রা থাকলে তাকে আমরা তাপীয় সমাবস্থা বলবো তা কিন্তু নয়, বা একই তাপশক্তি তাদের মধ্যে বিরাজমান থাকলে তাদের উভয়কে যে আমরা একই তাপীয় সমাবস্থা রয়েছে তাও কিন্তু সত্য নয়, বরং তাপীয় সমাবস্থা বলতে বোঝায় যে একটা এ গ্যাস আর সি গ্যাসের এই গ্যাসের তাপীয় কোনো পরিবর্তনের কারণে যদি সি এর কোনো তাপীয় পরিবর্তন ঘটে তাহলে এটাকে বলা হবে এ আর সি পরস্পর তাপীয় সমাবস্থায় থাকা। বুঝতে পেরেছ? তো এখানে একটা খুব বড় নলেজ আছে, সেটা আমি আরেকটা জিনিস দিয়ে ব্যাখ্যা করব। দেখো তাপের প্রবাহ, এই যে তাপের যে প্রবাহ এটা কিসের উপরে ডিপেন্ড করে? তাপের প্রবাহ কি তাপ শক্তির উপরে ডিপেন্ড করে নাকি তাপমাত্রার উপরে ডিপেন্ড করে? তো এখন আমরা যে জিনিসটা নিয়ে বুঝতে পারছি যেটা নিয়ে আমরা আলোচ্য বিষয় সেটা হচ্ছে তাপমাত্রার প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায় বা তাপমাত্রার প্রবাহটা আমাদের জানা প্রয়োজন। তাপমাত্রার প্রবাহ যদি না জানি তাহলে এই তাপীয় সাম্যাবস্থাগুলা যে তাপীয় সাম্যাবস্থা আসলে পৌঁছায় কিভাবে সেই জিনিসটা আমরা আসলে বুঝতে পারবো না। তো সেটার জন্য আমরা জিনিসটা সর্ট আউট করি। তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। প্রশ্ন হচ্ছে এই তাপীয় সাম্যাবস্থা আসলে কিসের উপরে ডিপেন্ড করে? এই জিনিসটা আমরা বলছিলাম যে তাপ শক্তির উপর ডিপেন্ড করে বা নাকি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপীয় সাম্যাবস্থাটাকে আমি যদি আরেকটু সহজ ভাষায় লিখতে চাই, আসলে এখানে বলা যায় যে তাপের প্রবাহ বা তাপীয় প্রবাহ, এই তাপীয় প্রবাহটা কোথা থেকে কোথায় যাবে এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা কি তাপমাত্রার উপরে ডিপেন্ড করে নাকি আমাদের তাপ শক্তির উপরে ডিপেন্ড করে? তোমাদের কি মনে হয়, তাপমাত্রা নাকি তাপ শক্তি? তাপমাত্রা হবে নাকি তাপ শক্তি? উত্তরটা হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপ শক্তির উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া। তো তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া মূলত দুইটা, একটাকে বলা হয় দুই স্থির বিন্দু, একটা বলা হয় এক স্থির বিন্দু। স্থির বিন্দু কি সেটা আমরা জানবো, আর এক স্থির বিন্দু কি সেটা আমরা জানবো, বাট তার পূর্বে দুই স্থির বিন্দু নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। আমি খুব বেশি আশাবাদী তোমাকে নিয়ে আমার এই সেশনটা তোমার প্রয়োজন হবেই না, কারণ আমি মনে করি এটা ক্লাস 7-এর পড়া। কিন্তু কোন ক্লাস? ক্লাস 7। আমার এখনও মনে আছে ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ বা 7ম অধ্যায় একটা নাম ছিল, সেটার নাম ছিল তাপ ও তাপমাত্রা একটা অধ্যায়। সেই অধ্যায়টাতে আমরা কিন্তু জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম অলরেডি, বা আমি করি না আর কি, তোমরা পড়ে এসেছো অলরেডি, যে থার্মোমিটারগুলার সূত্রগুলা কিভাবে প্রতিষ্ঠিত হয়। তাও যদি তোমাদের মনে না থাকে আমি আরেকবার প্রতিষ্ঠা করি বা আরেকবার বুঝিয়ে বলার চেষ্টা করি। এখানে আমাদের সুপরিচিত 3টা থার্মোমিটার নেওয়া হয়েছে। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। আমরা যারা 9-10-এ হয়তো বা শর্ট সিলেবাসে 6ষ্ঠ অধ্যায় পড়ি নাই, তাহলে অ্যাটলিস্ট 7 পাস করে আসছি নাকি, 7th পাস করে আসছি। 7-এ কিন্তু আমরা স্থিরাঙ্ক জিনিসগুলোর সাথে পরিচিত হয়েছি। স্থিরাঙ্ক কাকে বলে, স্থির বিন্দু কাকে বলে। দেখো একটা থার্মোমিটার যেটা দিয়ে তাপমাত্রা মাপা হবে,
থার্মোমিটারের যে কোনো একটা বিন্দুকে বলা হয় স্থির বিন্দু। থার্মোমিটারের যে কোনো একটা বিন্দুকে বলা হয় স্থির বিন্দু। আর থার্মোমিটারের সর্বনিম্ন বিন্দুটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আর সর্বোচ্চ বিন্দুটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বুঝতে পেরেছি? তাহলে থার্মোমিটারের সর্বনিম্ন বিন্দুটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আর সর্বোচ্চ বিন্দুটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। অ্যাকর্ডিং টু দিস আমি বলতে পারি, যেহেতু সেলসিয়াস স্কেলে আমরা কম বেশি সবাই জানি সেলসিয়াস স্কেল তাপমাত্রা শুরু হয় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এবং শেষ হয় 100 ডিগ্রি সেলসিয়াসে। ফারেনহাইট স্কেল শেষ হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে এবং শেষ হয় 212 ডিগ্রি ফারেনহাইট থেকে। অ্যাকর্ডিং টু দিস আমি বলতে পারি যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে বলতে পারি ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর ক্যালভিন স্কেল হচ্ছে 273 ক্যালভিন হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর 373 ক্যালভিন হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে, আমি চাই যে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার সাথে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার একটা সম্পর্ক বের করতে চাই। আমি চাই এই সেলসিয়াস স্কেলের একটা তাপমাত্রা মনে করো সি, ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রাটা প্রদর্শন করতেছে এফ, এবং ক্যালভিন স্কেলে সেই তাপমাত্রাটা প্রদর্শন করা হচ্ছে কে। এই তাপমাত্রাগুলা সেলসিয়াস স্কেলে সি তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ এবং ক্যালভিন স্কেলের তাপমাত্রা কে, এদের মধ্যে আমি সম্পর্ক সৃষ্টি করছি। এখন আমার কথা হচ্ছে আমি কীভাবে সম্পর্ক সৃষ্টি করতে পারি। একবার আমার কথা একটু চিন্তা করো। এই তিনটা থার্মোমিটারের একটা বিশেষ কথা বলা হয়েছে, থার্মোমিটারগুলা একই গঠনের সৃষ্টি হতে হবে। আমি ধরে নিয়েছি সবগুলা পারদ থার্মোমিটার। এখানে আমি ধরে নিয়েছি সবগুলা মার্কারি দ্বারা পূর্ণ বা পারদ দ্বারা পূর্ণ ধরে আমি অঙ্কটা করছি এবং এই ক্ষেত্রে আমি সুবিধা পাবো। আমি ধরছি যে এটা হচ্ছে একটা তোমার মার্কারি দ্বারা পূর্ণ থার্মোমিটার। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি, যে এরা যেহেতু মার্কারি থার্মোমিটার বা পারদ থার্মোমিটার, মনে করো তোমার ছোট বোনের বা ছোট ভাইয়ের জ্বর হয়েছে, তার জ্বর মাপার জন্য তুমি প্রথম সেলসিয়াস স্কেল নিয়ে গেছো। বলো তো, সেলসিয়াস স্কেল নিয়ে গেলা, তাপমাত্রা মাপলা, এরপরে নিয়ে গেলা ফারেনহাইট স্কেল এবং তারপরে আবার তাপমাত্রা মাপলা, এরপরে নিয়ে গেলা ক্যালভিন স্কেল, তাপমাত্রা মাপলা। আমার কথা হচ্ছে তিনবার যেহেতু থার্মোমিটারগুলো ডিফারেন্ট, এই জন্য তুমি হয়তো বা থার্মোমিটার যে রিড বা পাঠ সেটা তুমি হয়তো বা ভিন্ন পেতে পারো। বাট তোমাকে একটা প্রশ্ন হচ্ছে যে প্রতিবার মার্কারি তার পূর্বের অবস্থান থেকে যতটুকু উপরে উঠেছিল, মার্কারি প্রতিবার তার পূর্বের অবস্থান থেকে যতটুকু উপরে উঠে এসেছিল, সেই দূরত্বটা কি ডিফারেন্ট হবে কিনা আমাকে একটু বলো। পরিবেশে তিনটা থার্মোমিটার নিয়ে তুমি তাপমাত্রা মাপতে গেছো পরিবেশের, একটা থার্মোমিটার যা প্রদর্শন করবে আরেকটা থার্মোমিটার কিন্তু তাই প্রদর্শন করবে। কি প্রদর্শনে তাহলে ভিন্ন কোথায় বলতে পারবা? যে সংখ্যাটা সে থার্মোমিটার প্রদর্শন করতেছে, সেই সংখ্যাটাতে শুধুমাত্র ডিফারেন্স, এছাড়া কিন্তু আর কিছুই ডিফারেন্স না। পরিবেশের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে একরকম আসবে না, ফারেনহাইট স্কেলে আরেক রকম আসবে না, একই রকম আসবে। এবং একই রকমটা ফারেনহাইট স্কেলে একটা ডিফারেন্ট এককে আমরা বের করি, ডিফারেন্ট ডিজিটে আমরা বের করি, সেলসিয়াস স্কেলে আমরা ডিফারেন্ট ডিজিটে বের করি। তো তাদের মধ্যে সবচাইতে বেশি মিল কোন জায়গায়? একটা নির্দিষ্ট জায়গায় এরা কিন্তু অবশ্যই এদের মিল রয়েছে, সেটা হচ্ছে মার্কারের উচ্চতা, পারদের উচ্চতা, পারদ স্তম্ভের উচ্চতা। পারদ তার পূর্বের অবস্থান থেকে কতটুকু উপরে উঠে আসলো, সেই উচ্চতাটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু থার্মোমিটারগুলোর মধ্যে একটা সূত্র প্রতিষ্ঠা করতে পারি। তার আগে আমাকে আমার নিজের সুবিধার জন্য আমি একটা নিজেরই যেটা থার্মোমিটার বানালাম, ধরলাম এমন একটা থার্মোমিটার বানালাম যে থার্মোমিটারের শুরুর বিন্দু শুরু হয়েছে এ বিন্দু থেকে এবং শেষ বিন্দুর যে মার্ক বা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এ, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে বি। তো এমন একটা তাপমাত্রিক একটা থার্মোমিটারের যে কোনো একটা রিড সি এর মান করতে হবে, বা এই সি এর একটা জিনিস আমি বৈশিষ্ট্য বের করতে চাই। তো তার জন্য আমাকে একটু বলো। আমি এখানে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়, বাট ছোট সূত্র বলে আমি জিনিসটাকে ইগনোর করে সহজভাবে বুঝিয়ে দিলাম। আমি একটু বুঝাই। আমি এখানে যদি সি মাইনাস এ করি, সি মাইনাস এ কেন করব? আমি এই জিনিসটা কতটুকু উচ্চতা দেওয়া আছে, বা এইটা আমার হাতটা দেখা যাচ্ছে, আমি আশা রাখি বোঝা যাচ্ছে যে নিচ থেকে এই পারদটা কতটুকু উচ্চতায় উঠলো সেটা মাপার জন্য আমাকে সি মাইনাস এ করতে হবে। কেন এ করছি? সাপোজ মনে করো একটা স্কেলের 6ষ্ঠ দাগ থেকে একটা পারদ উঠে 10ম দাগের মধ্যে এসে অবস্থান করছে, তুমি কি বলবা? পারদ স্তম্ভের উচ্চতা কত? 10 বলবা? অবশ্যই বলবা না, কারণ সে যদি স্টার্ট করছে 6 থেকে, তাহলে উচ্চতা হবে 10 মাইনাস
6 মানে শেষ পয়েন্ট মাইনাস আদি পয়েন্ট। এই জন্য আমি বলতে পারি পারস্তম্ভের উচ্চতা হচ্ছে সি মাইনাস এ। বলতো সি মাইনাস এ কি একটা? সি মাইনাস এ হচ্ছে একটা উচ্চতা। সি মাইনাস কি? সি মাইনাস এ হচ্ছে একটা উচ্চতা বা দৈর্ঘ্য। এই জন্য আমি লিখলাম সি মাইনাস এ হচ্ছে একটা দৈর্ঘ্য। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমার সুবিধার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। আমার চোখের সামনে সদৃশ আরেকটা দৈর্ঘ্য রয়েছে। আরেকটা দৈর্ঘ্য কি দেখো তো, বি মাইনাস এ করলে আমি পুরো থার্মোমিটারটার উচ্চতা বের করতে পারি না আমি। এবং এই থার্মোমিটার উচ্চতাটা কি? এর মধ্যে থাকা পারদের সর্বোচ্চ উচ্চতা না, তো আমি এখান থেকে বের করতে পারি এর মধ্যে থাকা পারদের সর্বোচ্চ উচ্চতা আমি বের করার জন্য আমি সহজে লিখতে পারি শেষ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এই থার্মোমিটার উচ্চতা বা পারস্তম্ভের সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমি শেষ বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ককে বিয়োগ করে দিলাম বি মাইনাস এ। স্টিল এটাও কিন্তু একটা দৈর্ঘ্য, আগেরটাও একটা দৈর্ঘ্য ছিল, এটা একটা দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি বলতো? মিটার। তুমি ছোটবেলা থেকে পড়ে আসতেছি একই জাতীয় দুইটা রাশির অনুপাত একটা ধ্রুবপদ হয়। কি বলতো? একই জাতীয় একটা রাশির অনুপাত একটা ধ্রুবপদ হয় যার কোনো একক হয় না। একটা দৈর্ঘ্যকে আরেকটা দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো, একটা দৈর্ঘ্যকে আরেকটা দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ধ্রুবক বা একটা ধ্রুব রাশি। একটা দৈর্ঘ্যকে আরেকটা দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে কীভাবে? একটা ধ্রুব রাশি। তাই আমি বলতে পারি ধ্রুব রাশির মান বা অনুপাত অলওয়েজ সেম হয়। কারণ কি? একবার চিন্তা করো, প্রতিটা স্কেলের ক্ষেত্রে তার পারস্তম্ভের উচ্চতা কিন্তু সবার ক্ষেত্রে সেম। পারস্তম্ভের উচ্চতা এর জন্য যা হবে, এর জন্য তা হবে, এর জন্য তা হবে। বাট ক্ষেত্র বিশেষে আমাকে উচ্চতাটা বের করার জন্য সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সি মাইনাস 0 লিখতে হবে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এফ মাইনাস 32 লিখতে হবে, কেলভিন স্কেলের ক্ষেত্রে কে মাইনাস 273 লিখতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এই মাইনাসগুলো দিয়ে শুধু আমি একটা দৈর্ঘ্য পাবো। আমার তো একটা অনুপাত দরকার যেটা তিনটার ক্ষেত্রে সমান। তো তার জন্য আমাকে এদের প্রত্যেকের রেসপেক্টে এদের থার্মোমিটার উচ্চতা কত, এদের পারদের সর্বোচ্চ উচ্চতা কত পর্যন্ত যেতে পারে সেটাও বের করতে হবে। তো সেলসিয়াস স্কেলের জন্য সেটা আসে 100 মাইনাস 0, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আসে 212 মাইনাস 32 এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে আসে 373 মাইনাস 273। সেখান থেকে আমি বলতে পারি এদের যে সি মাইনাস মানে এই তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এদের যে অনুপাত, এই অনুপাতটা সেলসিয়াস স্কেলের জন্য যা হবে, ফারেনহাইট স্কেলের জন্য তা হবে, কেলভিন স্কেলের জন্য তা হবে। অ্যাকর্ডিং টু এই ধ্রুবক রাশিটার যে পদটা বা ইকুয়েশনটা, এটা অনুসারে যদি আমি কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাতে চাই, তাহলে আমি লিখতে পারি যে মনে করো সেলসিয়াস স্কেলে আমি এটা তাও যে কোনো তাপমাত্রা সি ধরলাম, সি থেকে এর নিম্ন স্থিরাঙ্ক 0কে বিয়োগ দিলে এবং এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 হতে 0কে বিয়োগ দিলে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটার সমান একদম সেম হবে ফারেনহাইট স্কেলে যে কোনো তাপমাত্রা এফ থেকে এর নিম্ন স্থিরাঙ্ক 32কে বিয়োগ দিয়ে এবং ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 থেকে এই নিম্ন স্থিরাঙ্ক 32কে বিয়োগ দিলে যেটা পাবো সেটা এর মানটা সেম হবে। অ্যাকর্ডিং টু দিস আমি কেলভিন স্কেলের ক্ষেত্রে সেম বলতে পারি। কেলভিন স্কেলে যে কোনো তাপমাত্রা কে হলে কে থেকে 273 বিয়োগ দিলে যা হবে, 373 থেকে 273 দিলে যা হবে, এই দুটো জিনিসের অনুপাত হবে সমান। তো অনেকেই জিনিসটা অ্যাসিউম করতে পারছো, প্রেডিক্ট করতে পারছো। আমাদের ফাইনালি যে সূত্রটা আসবে সেটা 19 একটা বিখ্যাত সূত্র। আমি আশা রাখি জিনিসটা তোমরা যারা পারো তোমরা এটা টানিয়ে সামনে চলে আসছো, কারণ তোমরা এটা অনেকেই প্রমাণটা জানো। প্রমাণটা আমার নেসেসারি না। আমার জন্য যে সূত্রটা লাগবে, দেখো সি থেকে 0 বিয়োগ দিলে কত থাকে সি, 100 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে 100, এখানে এফ থেকে 32 মাইনাস দিলে থাকে এফ মাইনাস 32, নিচে থাকে 212 থেকে 32 বিয়োগ দিলে থাকে 128, আর এখানে কে থেকে যদি আমি 273কে বিয়োগ দিই তা রইল, আর 373 থেকে 273কে বিয়োগ দিলেও 100 আসে। তো এখানে একটা জিনিস, আমি যদি ভাগ দেওয়া শুরু করি, এখানেও 100 এখানে 100 ভাগ করা যায় এবং জিনিসটাকে 5 দ্বারা 100 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে জিনিসটা আমি লিখতে পারি সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32। এটা এভাবে লেখা যায় না, একবার চিন্তা করো। এটা অনেকে বুঝতে পারে যে অনেকে এটা ভাবতে পারে যে আমি পাইলাম 100 থেকে 100 করে ভাগ করে দিয়ে দিলাম, এমন না জিনিসটা। একটু আমার কথাটা বোঝা। এটার জন্য আমাকে তিনটার ক্ষেত্রে কাজ করতে হবে। তো আমি যদি এই জিনিসগুলোরে 5 দ্বারা ভাগ করে দিই বা বুদ্ধিমান হয় যদি আমি 20 করে ভাগ করে দিই, তো এই জিনিসটা এরকম দাঁড়ায় সি বাই, কারণ আমরা জানি 5 20 100, সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই
9 ইজ ইকুয়াল টু k - 273 ডিভাইড বাই 5। এটা হচ্ছে আমাদের সেই বিভিন্ন থার্মোমিটারের মধ্যে ইন্টার রিলেশন। এটা এখান থেকে আমরা একটা থার্মোমিটারে যে কোনো থার্মোমিটারে, মনে করি সেলসিয়াস থার্মোমিটারে আমরা একটা তাপমাত্রা দেওয়া আছে, এটা ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা কত প্রদর্শন করবে সেটা আমরা এই সূত্রকে ব্যবহার করে বের করতে পারি। আবার মনে করো ফারেনহাইট স্কেলে আমার কোনো তাপমাত্রা দেওয়া আছে, সেটা সেলসিয়াস স্কেলে কত বা ক্যালভিন স্কেলে কত, সেটা আমরা এই সূত্রকে ব্যবহার করে কাজে লাগাতে পারি। এখান থেকে আমি যদি প্রথম অংশটা আর শেষের অংশটা নিয়ে কাজ করি, তাহলে নিচের পাঁচগুলা কাটা চলে যায়, আর এখান থেকে লেখা যায় c is equal to k - 273, বা আমরা একটু সাজিয়ে লিখতে পারি k is equal to c plus 273। এখান থেকে কিন্তু আমরা জিনিসটা আসছে যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ক্যালভিনে নিতে হলে 273 যোগ করা লাগে। বুঝতে পারতেছে? এটা আসলে এক্সাক্ট 273 না, একটু বেশি, 0.16 বেশি। তো আমরা জিনিসটা বুঝতে পারছি আশা রাখি, এবং আমি মনে করি জিনিসটা অনেকেই আগে থেকে জানতাম, বাট আজকে একটু ওয়ার্ম আপ হলো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উষ্ণতা মিতিক সম্পর্ক সাথে দুই স্থির বিন্দুর সম্পর্কটা কি। আসলে দুই স্থির বিন্দুর সহায়তায় বা এই সূত্রকে সহায়তা কাজে লাগিয়ে আমরা কি করে একটা উষ্ণতা মিতিক ধর্ম এর বিভিন্ন রাশি বা ডেটা বের করতে পারি সেটা আমরা একটু পরে দেখব। তো আমরা এটা মুছে দিলাম, আশা করি সবাই লিখে ফেলেছো। যারা না লিখে থাকো 10 সেকেন্ড পিছনে নিয়ে একটু পজ করে লিখে ফেলো। আচ্ছা, দেখো বোর্ডে আমরা খুব বড় একটা সূত্র লিখেছি, বাট আশা রাখি এই সূত্রটা যেটা প্রমাণ, সে প্রমাণে আমরা গেলাম না, কারণ সময় লস হবে। আমরা অলরেডি একটা সিম্পল সূত্রতে আমরা অনেক সময় বের করেছি। আমাদের উচিত ক্লাসের ফ্যাট কমিয়ে আনা, এবং যে জিনিসটা লেন্দি যেন না হয়ে যায়, বোরিং যেন না হয়ে যায়। এবং আমার জন্য যেটা প্রয়োজন নেই, শুধু শেখার দরকার নাই, এই জন্য আমি এটার প্রমাণটা স্কিপ করলাম। আমি সূত্রটা বোর্ডে লিখেছি সেটা হয়তো একটু বড়, কিন্তু আশা রাখি এই জিনিসটা তোমার অনেকগুলো প্রবলেম সলভ করে দেবে। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, সূত্রটা আমি কি লিখেছি দেখো। জিনিসটা একটু ফিল করার চেষ্টা করো। আমি জিনিসটা লিখেছি থিটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, বাম দিকের অংশ। তো সেখানে আগে বলে রাখি থিটা বলতে কি বোঝানো হয়েছে। মনে করো একটা ঘটনা ঘটতেছে, ঘটনাটা থিটা তাপমাত্রায় ঘটতেছে। তো থিটা তাপমাত্রায় বা যে কোনো একটা তাপমাত্রা, মনে করে একটা থার্মোমিটার নিচ্ছি, সেই থার্মোমিটার দিয়ে একটা ঘটনা প্রবাহ চলতেছে। মনে রাখবা যদি ওই থার্মোমিটারের তোমার নিম্ন স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক না বলে অন্যটা তাপমাত্রা বলা হয়ে থাকে, সেই তাপমাত্রাটা এই থিটার জায়গায় আমার অঙ্ক দিয়ে বসাতে হবে। এরপরে লেখা হয়েছে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কার নিম্ন স্থিরাঙ্ক, কার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, প্রথমে প্রশ্ন আসে। তো মনোযোগ দিয়ে শোনো, যেই থার্মোমিটারকে নিয়ে আমার অঙ্ক করা হচ্ছে সেটা যদি সেলসিয়াস স্কেল হয়ে থাকে, তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এখানে বসবে। আর যদি ফারেনহাইট স্কেল হয়ে থাকে, তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এখানে বসবে। যদি এটা ক্যালভিন স্কেল হয়ে থাকে, তাহলে ক্যালভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে বসবে, ক্যালভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এখানে বসবে। অর্থাৎ আমি যদি যে স্কেল নিয়ে কাজ করব তার নিম্ন স্থিরাঙ্ক এখানে বসবে, তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখানে বসবে, তার নিম্ন স্থিরাঙ্ক এখানে বসবে। বুঝতে পেরেছি? তো যেই স্কেলে অঙ্ক, সেই স্কেলের নিয়ম অনুসারে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্কগুলো বসাবো, অঙ্ক সঠিক মতো বের হয়ে আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি। তো এমন একটা ঘটনা বলবে যে ঘটনাতে একটা উষ্ণতামিতিক ধর্মের পরিচয় দেবে। আমি এখানে উধ বলতে একটা জিনিস লিখছি, উধ মানে উষ্ণতামিতিক ধর্ম, জিনিসটা বড় হয়ে যায় বলে আমি লিখলাম না বিধায়। আচ্ছা, তো উষ্ণতামিতিক ধর্ম, এখানে আমি যখন ব্যাচে পড়ে গেছিলাম তখন অনেক স্টুডেন্টরা জিনিসটা প্রশ্ন করেছিল। যেহেতু তোমরা আমার সামনে নাই, তো আমি ধরে নিচ্ছি তোমরা যে সকল এক্সপেক্টেড যে সকল প্রশ্নগুলো করতে পারো, তার মধ্যে একটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, যে এখানে থিটা তাপমাত্রায় প্রদর্শিত উষ্ণতামিতিক ধর্মটা কীরকম হতে পারে। তো সেখান থেকে আমি একটা এক্সাম্পল তোমাকে দিতে পারি। উষ্ণতামিতিক ধর্ম যে কোনো কিছু হতে পারে। আমরা উষ্ণতামিতিক ধর্মের সঙ্গে পড়ে এসেছি, সেখানে বলেছি তাপমাত্রা পরিবর্তনের কারণে কোনো রকম পরিবর্তন হওয়াকেই আমি উষ্ণতামিতিক ধর্ম বলতে পারি। ইভেন এক তাপমাত্রাটা ডিফারেন্ট তাপমাত্রাও একটা উষ্ণতামিতিক ধর্ম হতে পারে। আমরা সেটা এক্সাম্পল দেখব। একটা তাপমাত্রার কারণে আরেকটা সিস্টেমের আরেকভাবে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। এই জিনিসগুলা একটা সিস্টেমের তাপমাত্রার কারণে একটা সিস্টেমের তাপমাত্রা আরেকভাবে পরিবর্তিত হচ্ছে, সেই জিনিসগুলো প্রমাণ করে যে একটা তাপমাত্রা নিজেও উষ্ণতামিতিক ধর্ম হতে পারে। তো উষ্ণতামিতিক ধর্ম যে কোনো কিছু হতে পারে। আমরা আসলে অঙ্কগুলো করার মাধ্যমে আমরা দেখব, আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। এর মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য বলি, কোনো কিছুর দৈর্ঘ্য বেড়ে যাওয়া, বা আমরা যেটাকে বলি যে তার তাপীয় প্রসারণ, সেগুলো কিন্তু উষ্ণতামিতিক ধর্ম। আবার আমাদের পরিচিত যেটা রোধ কিন্তু একটা তাপীয় প্রসারণ, তাপীয় সংকোচন, বা রোদের তাপীয় বৃদ্ধি, তাপীয় হ্রাস,
করতে পারি। তো এই রোদ হ্রাস বৃদ্ধি সেটাও কিন্তু আমাদের পরিচিত উষ্ণতাভিত্তিক ধর্ম। আবার কোনো কিছুর যেটা ধাতব বস্তু যার কিনা তাপমাত্রা সংবেদনশীল, তাপমাত্রা বৃদ্ধিতে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেতে পারে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার দৈর্ঘ্য হ্রাস পেতে পারে বা হ্রাস পাওয়ার সাথে সাথে হ্রাস পেতে পারে। এই সকল জিনিসপত্রগুলো কিন্তু উষ্ণতাভিত্তিক ধর্ম হতে পারে। উষ্ণতাভিত্তিক ধর্মে আসলে কোনো কী বলে কোনো অর্ডার অনুসারে কোনো ক্লাসিফিকেশনস নাই, যে কোনো কিছু হতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমরা একটু পরে এই জিনিসটা, এই সূত্রটা তোমরা ভালো করে খাতায় লিখে রাখো। আমি এটা এখন মুছে ফেলবো, তোমরা এটা ভিডিওটা পজ করে সূত্রটা লিখতে পারো। তো এই সূত্রটাতে আমরা যেটা লিখছি সেটা ক্লিয়ার যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। আমার যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের মধ্যে, তো এখানে থিটা বলতে বোঝানো হয়েছে, আমার প্রশ্নে যে তাপমাত্রাগুলো দেওয়া থাকবে থিটা চেনার অন্যতম একটা শর্টকাট শিখিয়ে দিই। থিটা কে আসলে আমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর মধ্যে কারে আমি থিটা জায়গায় এনে বসাবো সেটা মনে রাখার একটা শর্ট টেকনিক হইতেছে। তুমি প্রশ্নে দেখবা যে সে এখানে যে স্কেলটা নিয়ে কথা বলছে সেই স্কেলটার নিম্ন স্থিরাঙ্ক অথবা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ব্যতীত অন্য কোনো তাপমাত্রা বলা আছে কিনা। অন্য যে তাপমাত্রা নিয়ে কথা বলা থাকবে না সেই তাপমাত্রাটা আইনা এই থিটার জায়গায় বসিয়ে দিবা, শেষ। বুঝতে পেরেছ? এবার খুঁজবা যে ওই যে একটা এক্সেপশনাল তাপমাত্রা যেটা কিনা কোনো স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কও না, কোনো স্কেলের নিম্ন স্থিরাঙ্কও না, সেই তাপমাত্রাটাতে যে বস্তুটার ধর্মটা নিয়ে আলোচনা করছে ওই ধর্মটা কি, সেটা দৈর্ঘ্য হইতে পারে, তার রোধ হইতে পারে, এনিথিং হইতে পারে। আমরা দেখবো এক্সাম্পল দেখতে দেখতে বুঝতে পারবো। সেটার আইনে এখানে বসাইবা। ওই প্রশ্নের মধ্যে বলা থাকবে ওই স্কেলটার নিম্ন স্থিরাঙ্কে কি ঘটছে, সেই স্কেলটার ওই বস্তুটার নিম্ন স্থিরাঙ্কে যে স্কেল নিয়ে আমি কথা বলতেছি, মনে করো সেলসিয়াস স্কেলে ঘটনাটা ঘটতেছে। তো সেলসিয়াস তাপমাত্রা মনে করো এখন সেলসিয়াস স্কেলে ঘটতেছে, তুমি কেমন বুঝবা? আরে ভাই, এটা তো একদম ইজি জিনিস। তাপমাত্রার পাশে দেখবে কি লেখা, ফারেনহাইট লিখলে বুঝবা ফারেনহাইট স্কেলে চলতেছে। সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রার পাশে সেলসিয়াস লেখা থাকে তাহলে বুঝবা সেলসিয়াস স্কেলে ঘটতেছে। যদি তাপমাত্রার পাশে ক্যালভিন থাকে তাহলে বুঝবা ক্যালভিন স্কেলে ঘটতেছে। বুঝতে পেরেছি? তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে কোনটা কোন স্কেল বা কোথায় কি বসাবো সেটা আমরা বুঝতে পারতেছি। তো পরবর্তীতে যেটা যে নিম্ন স্থিরাঙ্কে প্রদর্শিত ঊর্ধ্ব উষ্ণতাভিত্তিক ধর্ম, সেটা আমি কীভাবে বুঝবো? সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কে বলা থাকবে যে স্কেল নিয়ে কথা বলতেছি, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াসে বলা থাকলো যে 0 ডিগ্রি সেলসিয়াসে বস্তুটার দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায় বা বস্তুটার দৈর্ঘ্য এত হয়, তাহলে বোঝা যাচ্ছে নিম্ন স্থিরাঙ্কে বস্তুটার প্রদর্শিত ধর্মটা কি সেটা এনে এখানে বসিয়ে দিব। আবার বলা থাকতে পারে যে একটা সেলসিয়াস স্কেলে মনে করো বলা থাকলো যে 100 ডিগ্রি সেলসিয়াসে বস্তুটার দৈর্ঘ্য এতটুকু হয়ে গেছে। এই যে কথাটা বলে দিল, এটা কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্কে বস্তুটার উষ্ণতাভিত্তিক ধর্ম সম্পর্কে তথ্য দিয়ে দিল, সেটা এনে এখানে বসিয়ে দেব। এভাবে বসানোর মধ্যে আমরা এই সূত্রটার অ্যাপ্লিকেশন দেখব। এখন আমরা দেখব এই সূত্রটা ব্যবহার করে আমরা কি সকল ম্যাথ করতে পারি বা কি সকল ম্যাথ আমাদের পরীক্ষাতে আসে তার একটা ডেমনস্ট্রেশন দেখব। আচ্ছা, তো এই সূত্রভিত্তিক আমরা একটা ম্যাথ দেখে আসি। ম্যাথে বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের ম্যাথ 1। তোমরা ম্যাথের ডিনোটগুলা ম্যাথগুলারে 1, 2, 3, 4 করে অবশ্যই ডিনোট করবা। একটা ম্যাথে একটা অধ্যায়ে প্রত্যেকটা কনসেপ্টের পাশাপাশি যদি 5-6টা করে ম্যাথ প্র্যাকটিস হয়ে যায় তাহলে কিন্তু আমার ওই কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু একটা টিপস, যারা একদম বিগিনার, যারা এইচএসসি 26-এর, তারা কিন্তু জিনিসটা অনেকে না চিনতে পারো। অনেকেরই মনে করো কলেজে কম্বাইন্ড সিলেবাসে মনে করো তাপগতিবিদ্যা দিয়ে দিছে, হঠাৎ করে তাপগতিবিদ্যা শুরু করছো, তো তাদের জন্য যে সাজেশনটা থাকবে, তোমরা যেহেতু ফার্স্ট টাইম পড়তেছো, একটা কনসেপ্ট শেষ করার পর একটা কনসেপ্টের উপরে অ্যাটলিস্ট 5-6টা ম্যাথ করে ফেলবা, নাহলে কিন্তু কনসেপ্ট ভুলে যাবা। তো ম্যাথে বলছে একটা ইঞ্জিনের ঢাকনা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.4 মিটার উঠে থাকে। 0 ডিগ্রি সেলসিয়াসে যখন তাপমাত্রা থাকে তখন একটা ইঞ্জিন, মনে করো ইঞ্জিন কীভাবে কী করে, আমরা জানি আপ অ্যান্ড ডাউন করে ইঞ্জিন বা রোটেশন করে। তো আমরা একটা আপ অ্যান্ড ডাউন ইঞ্জিন নিয়ে আমরা কথা বলতেছি। আপ অ্যান্ড ডাউন ইঞ্জিনের যে ঢাকনাটা সেটা কি না 0 ডিগ্রি সেলসিয়াসে মনে করো এই আমার এই বেজ থেকে মনে করো 0.4 মিটার ডিগ্রি 0.4 মিটার উচ্চতায় উঠে থাকে। এখন আমাকে আরেকটা তথ্য দিয়ে দিছে যে 100 ডিগ্রি সেলসিয়াসে সেম ইঞ্জিনটার ঢাকনাটা 1 মিটার উঠে। তাহলে 100 মিটার 100 ডিগ্রি সেলসিয়াসে এই ইঞ্জিনটার ঢাকনাটাই তোমার কত মিটার উপরে উঠে? 1 মিটার। তাহলে 1 মিটার উঠে 100 ডিগ্রি সেলসিয়াসে, আর 0.4 মিটার উঠে কত? 0 ডিগ্রি সেলসিয়াসে। আমাকে বলে দিল কত তাপমাত্রায় এটি 0.8 মিটার উঠবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি একটু কষ্ট করে আগে সূত্রটার দিকে তাকাই, সূত্রটা কি বলেছে? সূত্রটা অনুসারে আমরা দেখেছিলাম যে সেখানে বলা ছিল যে থিটা মাইনাস যে স্কেল নিয়ে কথা বলা হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক।
ইজ ইকুয়াল টু, এটার মানটা হবে যে উষ্ণতাভিত্তিক ধর্মকে নিয়ে আলোচনা করছি সেটা থিটা তাপমাত্রায় প্রদর্শিত উষ্ণতাভিত্তিক ধর্ম। আচ্ছা, তো অঙ্কটা রাখতে আমরা যেই অবস্থানে ছিলাম সেখান থেকে একটু বলি। আমার এখানে কারেন্টটা চলে গিয়েছিল, যার কারণে জিনিসটা একটু আকপিছ হতে পারে। আমরা শুরু করি। তো এখানে বলছে একটি ইঞ্জিনের ঢাকনা 0 ডিগ্রি তাপমাত্রায় 0.4 মিটার উঠে, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার উঠে। কত তাপমাত্রায় এটি 0.8 মিটার উঠবে? এটা কিন্তু 0.8, হয়তো বা ভিডিওতে পয়েন্টটা বেশ ছোট করে দেখা যাচ্ছে, আশা করি এখন দেখা যাবে। তো জিনিসটাকে আমরা সলভ করব কিভাবে? আমার যে সূত্রটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম সেটা কি ছিল? সেটা ছিল যে যে তাপমাত্রায় ঘটনাটা সংঘটিত হচ্ছে, বা এই তাপমাত্রাটা আইডেন্টিফাই করব কিভাবে প্রশ্নতে দেখব আমরা যে 3টা স্কেল সম্পর্কে জানি, সেই 3টা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক অথবা নিম্ন স্থিরাঙ্ক ব্যতীত এক্সট্রা যে তাপমাত্রাটা দেওয়া থাকবে সেটাই হবে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখি 0 ডিগ্রি সেলসিয়াস কোন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক জানি? আমরা জানি সেটা কি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। আর এখানে আছে 100 ডিগ্রি সেলসিয়াস, সেটা কি সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বাইরে কে আছে? বাইরে দেখো এক্সট্রা কোনো তাপমাত্রা দেওয়া নেই, বাট সেই তাপমাত্রাটাতে এক্সট্রা যে ঘটনাটা ঘটছে মানে 0.8 মিটারের কথা বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে না? তা আমি ধরে নিলাম আমার অঙ্কের সুবিধার্থে যে ওই তাপমাত্রাটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস বা থিটা তাপমাত্রা ধরে নিলাম। যদি এটা থিটা হয়, সূত্র কি ছিল? থিটা মাইনাস যে স্কেলে কাজটা হচ্ছে সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক সমান হবে থিটা তাপমাত্রায় সংঘটিত ঘটনা। আমরা পড়ছিলাম যে এই যে কত তাপমাত্রায়, যে আননোন তাপমাত্রাটাতে এটা নাকি 0.8 মিটার উঠে। তাহলে থিটা তাপমাত্রায় জিনিসটা কতটুকু উঠে? 0.8 মিটার। আর 0 ডিগ্রি সেলসিয়াসে, বা বলে দিছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটনাটা কী ঘটে বা ওই ঢাকনাটা কতটুকু উঠে? আমরা দেখতে পারলাম যে 0.4 মিটার। আর নিচে হবে এই 100 ডিগ্রি সেলসিয়াসে ঢাকনাটা কতটুকু ওঠে? 1 মিটার মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াসে ঢাকনাটা কতটুকু ওঠে? 0.4 মিটার। তো এখানে যদি আমি হাতে করা যে জিনিসটা, এখানে লিখলাম থিটা বাই 100, আর এখানে আসে 0.4 ডিভাইড বাই 0.6। আমরা যদি 100 এর পাশে নিয়ে যাই তাহলে এটা অনেকটা এরকম দাঁড়ায়, বা থিটা সমান পয়েন্ট যদি নিয়ে মানে 110 দ্বারা হর আর লবরে দুইটারে গুণ করে দিই, তাহলে উপরে আসে 4, নিচে আসে 6, এখানে আসে 100। তো এটা যদি আমি একটু ক্যালকুলেট উঠাই তাহলে অঙ্কটা অ্যান্সারটা দাঁড়ায় যে 4 ডিভাইড বাই 6 ইন্টু 100, তাহলে এটা দাঁড়ায় 66.67। তাহলে এখান থেকে বলতে পারি যে থিটা তাপমাত্রা হচ্ছে 66.67 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রায় হচ্ছে ঢাকনাটা 0.8 মিটার উঠবে। তো এটা গেল দুই স্থিরাঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব, বা দুই স্থির বিন্দুর সাপেক্ষে একটা নতুন আননোন তাপমাত্রা বা আননোন তাপমাত্রায় গঠিত ঘটনা কীভাবে বের করবো সেটা আমরা দেখলাম। তো এমন হইতে পারে এখানে ভ্যারিয়েবল বা আননোন ছিল ওই থিটা তাপমাত্রা, এমন হইতে পারে এখানে আননোন হইতে পারতো যে থিটা ডিগ্রিতে যে জিনিসটা ঘটনা ঘটছে সেই তথ্যটা আননোন হইতে পারতো। আবার সবসময় এই দুইটা যে আননোন হবে এমন না, এমন হইতে পারতো বলতে যে কোন স্কেল, মনে করো 0 আর 100 দেওয়া নেই, তোমার বের করতে হবে, বা বললো যে ওই স্কেলও দেওয়া আছে, বলা হইলো যে এর নিম্ন স্থিরাঙ্কে ঘটনাটি কী ঘটবে বা কতটুকু উচ্চতা উঠবে বা রোধ কতটুকু হবে আমরা বুঝতে পারতেছি। তো আসলে ঘটনাটা জাস্ট এরকমই। আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখানে একটু আলো রিফ্লেকশন পড়ছে, আশা রাখি জিনিসটা বুঝতে অসুবিধা হবে না। তো আমি একটু তোমাদের সুবিধার্থে বলে দিই, এটা হচ্ছে আমি এখানে লিখেছি 0.4, ঠিক আছে, 0.4 ডিভাইড বাই 0.6, বুঝছো? আর নিচে লিখেছি 10 দ্বারা 0.4 আর 0.6 গুণ দিছি, আর হয়ে গেছে 4/6। নিচের 100 এর পাশে নিলাম, 100 এর পাশে চলে গেল, হয়ে গেল 66.67 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো আজকে ক্লাস এতটুকু পর্যন্ত থাকলো। এই প্লেলিস্টে নিচে গেলে তুমি দেখবা পরবর্তী লেকচারগুলো সাজানো আছে। আমরা সবচেয়ে কম লেকচারে জিনিসটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।